তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্র্যাক ইট বেঙ্গলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। চলে এলাম পরবর্তী একটা ভিডিও নিয়ে। এটা একটা আইআর রিলেটেড টপিক। তো বন্ধুরা, এই যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব, এই টপিকটা রিসেন্ট নিউজে না থাকলেও এটা একটা আইআরের হট টপিক। তো এই হট টপিক মানেই হচ্ছে রিসেন্ট নিউজে আমরা না থাকলেও তার পাস্টে তার গুরুত্ব ছিল, প্রেজেন্টে তো আছে এবং ফিউচারেও তার যথেষ্ট গুরুত্ব আছে। তো আমরা জেনে নিই আজকে আমরা কী নিয়ে ডিসকাস করছি। আমরা যে ডিসকাস করব চেকবুক ডিপ্লোম্যাসি। তো এটা একটা কি ওয়ার্ডস যেটা আমরা আইআর ইউজ করে থাকি, এবং কেন আমি এখানে শুধুমাত্র এই চেকবুক ডিপ্লোম্যাসি একটা ইউনিফাইড টার্ম, অর্থাৎ সবার ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। যে এই ধরনের ঘটনাগুলো করবে, যেই দেশে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেবে, আমরা তাকেই বলবো। কিন্তু আমি কেন শুধুমাত্র এখন আপাতত চাইনিজ ফ্ল্যাগ বা চাইনিজ প্রেসিডেন্সি জিনপিংয়ের ছবি আমি এখানে আপলোড করেছি এবং ওবরের কথাই কেন স্পেসিফিক্যালি বলেছি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ডিসকাস করছি সেটা নিয়ে। শুধুমাত্র চেকবুক ডিপ্লোম্যাসি এই টার্মটা এই মুহূর্তে শুধুমাত্র এই দেশটার ক্ষেত্রেই খাটছে, চায়না, যা গ্লোবাল পাওয়ার হওয়া, নিজেদেরকে গ্লোবাল পাওয়ারে নিয়ে আসার জন্য, অর্থাৎ মাস্টার পাওয়ারে নিয়ে আসার জন্য যে ধরনের যে কোনো এক্সপ্যান্ডেড পলিসি তারা তৈরি করছে, এবং তার মধ্যে চেকবুক ডিপ্লোম্যাসি একটা অন্যতম ডিপ্লোম্যাসি, যার মাধ্যমে তারা বিভিন্ন বিদেশি দেশগুলোকে অ্যাকোয়ার করার চেষ্টা করছে। কিভাবে কী কী হচ্ছে আমি তোমাদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, তো আবারও বলে রাখলাম, আমি এখানে পয়েন্টটা আপলোড করে দিয়েছি। এখানে এটা শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসে, আর এটা হচ্ছে আমাদের সবাই জানি যে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। তো চেকবুক ডিপ্লোম্যাসি এটা একটা আইআরের হট টপিক, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের একটা হট টপিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চেকবুক ডিপ্লোম্যাসি ওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা আমাদের অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে অনেকবার পড়তে হবে, আমরা অনেক এডিটোরিয়ালও পড়ি। তো আমাদের এই ওয়ার্ডটা অনেকবার আমরা দেখতে পাবো, এই তিনটে ওয়ার্ড মিশে একটা ক্রিটিক্যাল কিছু একটা জিনিস তৈরি করেছে, এবং আমরা অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে। তো কেন এটা? তো এই ওয়ার্ডটাকে প্রথম ইউজ করেছিল আমেরিকান বেস থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানি একটা, অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্ক একটা এই ওয়ার্ডটাকে প্রথম ইউজ করেছিল একটা চাইনিজ যে পলিসিটাকে ডিসক্রাইব করতে। এটা বলা যেতে পারে চাইনিজ ইম্পেরিয়ালিজম। কেন আমি ডিসকাস করছি ইকোনমিক ডেপ্ট, অর্থাৎ আমি এবার বলে দিই আগে থেকে, আর ন্যাচারাল রিসোর্সেস এবং নিও ইম্পেরিয়ালিজম। ঠিক আছে, তো বলি হ্যাঁ, চেকবুক ডিপ্লোম্যাসি। কেন চেকবুক ডিপ্লোম্যাসি বলছে? ইট ইজ টাইপ অফ ডিপ্লোম্যাসি বেসড অন ডেপ্ট carried out in the bilateral relation between countries. It involves one creditor country intentionally extending excessive credit to another debtor country with the alleged intention of extracting economic or political concessions from the debtor country when it becomes unable to honor its debt obligations. And the condition of the loans are often not made public, and the loaned money is typically used to pay contract from the creditor country. Okay, তো বন্ধুরা, চেকবুক ডিপ্লোম্যাসি। তো হ্যাঁ বন্ধুরা, চেকবুক ডিপ্লোম্যাসি যেটা নিয়ে ডিসকাস করছি, তো এটা এই ওয়ার্ডটাকে প্রথমবার আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানিরা ইউজ করেছিল, যেখানে তারা চাইনিজ পলিসি, ফরেন পলিসিকে ডিসক্রাইব করতে প্রথম ইউজ করে। কেন বলছে? চায়না এই জিনিস কি করে, প্রথমত ওরা দেখে যে কিছু গরিব দেশদেরকে চুজ করে, এবং তারপরে তারা তাদের পলিসির মাধ্যমে তারা কী করে, তাদেরকে লোন দেয়, কাইন্ড অফ এক ধরনের বলছে যে এক্সেসিভ ক্রেডিট, অর্থাৎ এমন একটা ক্রেডিট দিল। এবার ধরো একটা দেশের জিডিপি, ধরো আমি একটা কথা ধরে নিচ্ছি, একটা দেশের জিডিপি ধরো 100 টাকা, তো সেই দেশটাকে যদি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে একটা দেশ তার জিডিপি হচ্ছে 100 টাকা, এবং তাকে যদি আমি ধার দিই 1000 টাকা এবং বলে দিই আপনাদেরকে আমাকে শোধ দিতে হবে, এবং তাকে একটা মার্কেট রেটে, অর্থাৎ আবার বলে দিচ্ছি, রাদার দ্যান অফারিং গ্র্যান্টস অর কনসেশনারি লোনস, চায়না প্রোভাইডস হিউজ প্রজেক্ট রিলেটেড লোনস অ্যাট মার্কেট বেসড রেটস অ্যান্ড উইদাউট ট্রান্সপারেন্সি অ্যান্ড মাচ লেস এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। কেন বলছে যে কোনো কনসেশন লোন দেয় না, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যাই হোক না কেন সেটা যথেষ্ট মার্কেট বেসড রেটে হয়। তো এবার একটা কথা, যেই দেশ 100 টাকা যা জিডিপি, অর্থাৎ তার পুরো সম্পূর্ণ গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্টটা মিলিয়েও 100 টাকা বেশি হয় না, তো সেই দেশকে যদি 1000 টাকা লোন দেওয়া হয় এবং তাকে একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়, তো সেই দেশ আপনি যখন লোন শোধ করতে পারবে না,
তো চায়না কি করে, তখন তার কাছ থেকে লোন শোধ করতে না পাওয়ার হিসাবে একটা অ্যাসেট তার কাছ থেকে নিয়ে নেয়, এবং হয়তো সেটা কখনো পোর্ট হতে পারে, কখনো কোনো একটা এরিয়া হতে পারে, কখনো কোনো একটা একটা ধরো তোমার মেনলি ওরা একটা পোর্টগুলোকেই নেয়, কোনো একটা নিউক্লিয়ার ফেসিলিটি হতে পারে, কোনো একটা এনার্জি সেক্টর হতে পারে, যেটা নিয়ে নেয়। তো চায়না এই ধরনের টেকনিকগুলো ইউজ করে। চায়না কী করে, প্রথমে একটা গরিব দেশকে খোঁজে এবং তাকে একটা বড় মাপের লোন দেয়, এবং লোনটা যখন সেই দেশটা শোধ করতে না পারে, চায়না এইভাবেই দেয় যে এমনভাবে লোনটাকে তাদেরকে দেওয়া হবে যে তারা লোনটা শোধ করতে পারবে না। যদি 100 টাকা জিডিপি পাওয়া একটা কান্ট্রি যদি 1000 টাকা লোন নেয়, সে কী করে শোধ করবে? তার তো নিজের দেশের নিডসই কমপ্লিট হচ্ছে না, সে কী করে বাইরে 1000 টাকা শোধ করবে? তো সেইটা দেখেই চায় না তাদেরকে লোন দেয়, এবং তারপরে যখন শোধ করতে না পারছে তখন তাদের কাছ থেকে সেই দেশের একটা জায়গা অংশকে বলছে ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করছি, আপনার এই কান্ট্রিটার বললো আমরা একটা এরিয়া আপনার পোর্টটা নিয়ে নিচ্ছি, একটা লিজ নিচ্ছি। এবং ওরা কিন্তু কেনে না, ওরা কখনোই কেনে না, কেন কেনাটা পসিবল নয়। অনেকেই আমরা জানি যে বলছি তোমাকে আমি ইউনাইটেড নেশনের কী ধরনের রুলস আছে, রেগুলেশনস আছে, যেই কারণে আমরা বিদেশের কোনো দেশকে সহজে কিনতে পারবো না, কী রুলস রেগুলেশন আছে যে অ্যাকোয়ার করতে পারবো না ডাইরেক্টলি, তাহলে এটা অনেক সময় কলোনিয়াজম চলে আসবে। তো ওরা কী করে, ওরা ধরো একটা বললো লিজ নিয়ে নেবো, 100 ইয়ার্সের জন্য একটা লিজ নিয়ে নিলাম, তাহলে কি 100 ইয়ার্স ধরে এই দেশে চাইনিজ মিলিটারি বা চাইনিজ সিভিলিয়ান তাদের মতো থাকলো, তাহলে নিজেদের একটা এরিয়া বানিয়ে নিল, অর্থাৎ এই পোর্টটা এখন চাইনিজদের আন্ডারে, চাইনিজরা যা ইচ্ছা কাজে সেটা ইউজ করতে পারে। হতেই পারে চাইনিজরা এখানে তাদের একটা মিলিটারি বেস বানালো, মিলিটারি বেস বানিয়ে তারা তাদের আশেপাশে যে ধরনের দেশগুলো আছে তাদের কোনো নজর রাখা শুরু করলো, অর্থাৎ এর কান্ট্রি তো গেলোই, তার সোভারেনিটি নষ্ট তো হলোই, অর্থাৎ তার নিজের সার্বভৌমত্ব নষ্ট হয়েই গেল। কারণ তোমার দেশে দাঁড়িয়ে একটা বৈদেশিক শক্তি তোমার পোর্ট কন্ট্রোল করছে, এবং সেখানে যা ইচ্ছা করতে পারে, সে তার সিভিলিয়ান ইনস্টলমেন্টও করতে পারে, মিলিটারি ইনস্টলমেন্টও করতে পারে। এই ধরনের ব্যাপারটাকে চাইনিজ এই চেকবুক ডিপ্লোম্যাসি বলে। অর্থাৎ তোমাকে আমি একটা বড় লেভেলের লোন দিয়ে দেবো, তারপর তুমি শোধ করতে না পারলে তোমারই থেকে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে নেবো, সেটাকে আমরা তারা অ্যাসেট বেসড, অর্থাৎ কী বলছে তারা কী করে অ্যাসেট বেসড লেন্ডিং করে, এবং সেই অ্যাসেটগুলো কী থাকে, মেনলি ইনফ্রাস্ট্রাকচার থাকে। তারা হয়তো এনার্জি সেক্টর থেকে নিচ্ছে, বা কোনো পোর্ট নিয়ে নিচ্ছে, কোনো রাস্তা নিয়ে নিচ্ছে, কোনো এরিয়া নিয়ে নিচ্ছে, এবং ম্যাক্সিমাম যদি দেখা যায় চায়না এমন যেই দেশগুলোকে লোনটা দেয় তারা হয়তো সেগুলো স্ট্র্যাটেজিক্যালি আর না হলে ইকোনমিক্যালি সেই দেশগুলো থেকে তারা তাদের এক্সট্র্যাক্ট করতে পারবে কোনো কিছু, অর্থাৎ হতে পারে। এবার আমি তোমাদের বলবো যে যে কথাটা ইউজ করলাম কেন বলেছে, এই যে আমি তোমাদেরকে বলছি আস্তে আস্তে আমি কেন এখানে লিখেছি ওভার হচ্ছে চায়নার একটা প্রজেক্টের নাম, অর্থাৎ তাদের একটা ড্রিম প্রজেক্ট, 1 বেল্ট 1 রোড। এই যে বলছে 1 বেল্ট 1 রোড, ঠিক আছে। তারা এই 1 বেল্ট 1 রোডের মাধ্যমে তারা ট্রেড শুরু করেছে, ঠিক আছে। তো রিসেন্টলি এই শি জিনপিং তার টেনিওরে এই প্রজেক্টটা চালু করে, তারা একটা ড্রিম প্রজেক্ট বলে ধরা হয় এই 1 বেল্ট 1 রোডকে। তারা তার মাধ্যমে চায়নার সাথে সমগ্র গ্লোবালি, অর্থাৎ সমগ্র বিশ্বকে তারা কানেক্ট করছে। মেনলি তারা আফ্রিকান কান্ট্রি থেকে শুরু করে সাউথ আমেরিকান কান্ট্রি থেকে শুরু করে ইউরোপের অনেক কান্ট্রিগুলোকে বিভিন্ন, অর্থাৎ মেরিটাইম রুট বা ল্যান্ড রুটের মাধ্যমে তারা কানেক্ট করেছে। কাইন্ড অফ তোমাদের এই ম্যাপটা দেখাই, এটা হচ্ছে 1 বেল্ট এবং 1 রোডের ম্যাপ। কী করেছে, এখানে ধরো এটা চায়না রয়েছে, চায়না কী করেছে, তার এটা প্ল্যান ছিল, হ্যাঁ, এটা কিন্তু টোটালি এখন এই যে ম্যাপটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি এটা কিন্তু টোটালি এখনও কমপ্লিট হয়নি। তার কারণ চায়না, আমরা অনেকেই জানি যে চায়নার এই 1 বেল্ট 1 রোড অর্থাৎ ওভারের প্রজেক্টে কিন্তু ইন্ডিয়া সামিল নয়, কিন্তু চায়না প্রথমত এটাকে বলেছিল, অর্থাৎ প্রথমত প্রপোজ করেছিল যে প্ল্যানটা এরকমভাবে হবে, যেখানে চায়না বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে ইন্ডিয়া হয়ে মিডল ইস্ট হয়ে আফ্রিকান কান্ট্রিতে চলে গেছে, এবং এখান থেকে টার্কি হয়েছে। এবং প্রজেক্টটা যদি দেখা যায়, চায়না এই প্রজেক্টটা যে দেখো, এটা ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, চায়নার এই 1 বেল্ট রোড ইনিশিয়েটিভ, বা এটাকে আমরা BRIও বলে থাকি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এর মাধ্যমে এরা মেরিটাইম রুট ইউজ করেছে। মেরিটাইম রুট কাকে বলছে, অর্থাৎ জলপথ ইউজ করেছে, এবং ল্যান্ড রুট আমরা জানি যে স্থলপথ ইউজ করেছে, ঠিক আছে। তো মেনলি আমাদের একটা কথা মনে রাখতে হবে, ট্রেডের ক্ষেত্রে আকাশপথকে নেওয়া যায় না, কারণ অনেকটা কস্টলি হয়। তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে মনে রাখতে হবে, অনেক বেশি ওয়েটের জিনিসপত্রকে আমাদেরকে অনেক তাড়াতাড়ি অনেক বেশি ওয়েটের জিনিসপত্রকে পৌঁছতে হবে, এবং সেক্ষেত্রে যদি আমরা আকাশপথ ব্যবহার করি তো অনেক খরচা পড়ে যাবে, ট্রান্সপোর্ট কস্ট অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তারা কি করে, এবং তারা জলপথ এবং স্থলপথ ইউজ করে। এবং আমরা এটুকু জানি যে সবচেয়ে বেশি মেরিটাইম হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ মেরিটাইম রুট হচ্ছে
বিজনেসের অর্থাৎ ট্রেডের ক্ষেত্রে সবসময় সে এনসিয়ান টাইম থেকেই হোক আর এখনই হোক, এনসিয়ান টাইম থেকে হোক বা এখনই হোক, মেরিটাইম রুট সবসময় বেশি ইউজ করা হয় বিজনেসের ক্ষেত্রে। তাই তার এই বিআরআই রুটে কিন্তু শুধুমাত্র ল্যান্ড রুট নেই, প্রচুর মেরিটাইম রুট আছে যেখান থেকে তারা কানেক্ট করার চেষ্টা করেছে। এটা হচ্ছে নিউ ম্যাপ যার মাধ্যমে তারা কানেক্ট করছে, যেখানে তা দেখতেই পাচ্ছ আগের ম্যাপটাতে আমি দেখালাম যেখানে ইন্ডিয়াকে কানেক্ট করেছে, কিন্তু যেহেতু ইন্ডিয়া এই ওবর অর্থাৎ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ প্রজেক্টটাতে সাপোর্ট করেনি, কেন করেনি আমি বলছি, তাই তারা ইন্ডিয়াকে বাদ দিয়ে আপাতত কানেক্ট করেছে। ঠিক আছে, তোমাদেরকে আমি আরও দেখাই যে প্রজেক্টটা তুমি এখানে দেখতে পাচ্ছ, মেরিটাইম রোড এবং ইকোনমিক বেল্ট। এই ইকোনমিক বেল্টটা বেজিং স্টার্ট করেছে এবং এটাকে তার ইচ্ছা আছে সমগ্র বিশ্বকে একটা বেল্টের মাধ্যমে বা একটা রোডের মাধ্যমে কানেক্ট করা, এবং যার ফলে চাইনিজ প্রোডাকশান সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে এবং চায়না আরও বেশি পরিমাণে ট্রেড করতে পারবে এবং নিজেকে গ্লোবাল পাওয়ারে 1 নম্বর স্থানে ধরে রাখতে পারবে। অর্থাৎ এখন চায়না আর ইউএসের মধ্যেই প্রতিযোগিতাটা চলে, কম্পিটিশান চলে যে কে গ্লোবাল পাওয়ারে রয়েছে। তো কখনো চায়না কখনো ইউএস ওঠে, তো এই চায়নাই এখন বেশিরভাগ টাইমটা রাখছে। কি করে রাখতে পারছে? তো ওভার হচ্ছে চায়নার ড্রিম প্রজেক্ট। কেন ড্রিম প্রজেক্ট? তার কারণ হচ্ছে চায়না এর মাধ্যমে এক্সটেন্ড করেছে তার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স। চায়না একটা এক্সপেনশনিস্ট কান্ট্রি একটা, তো চায়না জানে যে তার এই এক্সপেনশনিস্ট পলিসিটা কীভাবে এক্সপ্যান্ড হবে, কীভাবে এক্সটেন্ড করবে। তো সেক্ষেত্রে তারা ওই ওভার পলিসিটাকে নিয়ে এসছে, অর্থাৎ ওয়ান বেল্ট ওয়ান রোড, এবং এই মাধ্যমে তারা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সটাকে বাড়াচ্ছে। কি তাদের মধ্যে এই ডেপ ট্র্যাপ, এই কথাগুলো মনে রাখো বন্ধুরা, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ডেপ ট্র্যাপ, এই চেকবুক ডিপ্লোমেসি যেটা আমি তোমাদের বলছিলাম, শর্ট ফর্ম ইউজ করছি। ঠিক আছে বন্ধুরা, চেকবুক ডিপ্লোমেসি সিবিডি আমি ইউজ করছি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক ধরনের পলিসি যার মাধ্যমে তারা তাদের ইনফ্লুয়েন্সটাকে শুধুমাত্র বাড়ায় না এবং সেখানে সারা পার্মানেন্ট করে দেয়। কি বলছে? আ প্রজেক্ট কানেক্টেড চায়না উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ল্যান্ড অ্যান্ড মেরিটাইম রুট। তোমাদের বললাম ল্যান্ড এবং মেরিটাইম রুটের মাধ্যমে তারা সমগ্র বিশ্বের সাথে নিজেদেরকে কানেক্ট করছে। এবার বলে দিই, চেকবুক ডিপ্লোম্যাসির কারণে এই ওভার প্রজেক্টে থাকা বিভিন্ন দেশের মধ্যে 23খানা দেশ অলরেডি তারা তাদের ধার নিয়ে চিন্তায় আছে, ডেপ্ট কনসার্ন, এবং 8টা দেশ তো তাদের মধ্যে হাই রিস্ক অফ কনসার্নে রয়েছে। তারা বুঝতে পারছে তারা যদি তাদের শ্রীলঙ্কা কেন চায়নার যদি ডেপ্টটাকে তারা পূর্ণ করতে না পারে, অর্থাৎ চাইনিজ ধারকে যদি তারা দিতে না পারে, ঠিকঠাক টাইমে শোধ না করতে পারে, সেক্ষেত্রে তারা বুঝতে পারছে তাদের বিভিন্ন টেরিটরি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু চায়না দখল করে নেবে। কি বলেছে? ডেপ ট্র্যাপ ফর পলিটিক্যাল লেভারেজ, ডেপ বন্ড অ্যান্ড নিউ ওয়ে অফ ইকোনমিক্যাল কলোনিয়ালিজম। এবার আমি একটা কথা বলি বন্ধুরা, আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনাইটেড নেশন যখন তৈরি হলো তখন প্রতিটা দেশ মতামত দিয়েছিল যে তারা বুঝতে পেরেছিল প্রথম বিশ্বযুদ্ধ হোক কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, দুটো বিশ্বযুদ্ধেই কিন্তু একটা কমন জিনিস ছিল, সেটা হচ্ছে কলোনিয়ালিজম, অর্থাৎ কলোনি প্রতিষ্ঠা করা, বিভিন্ন দেশে গিয়ে তাদেরকে পরাধীন করে দেওয়া। তো তখন ইউনাইটেড নেশনের রেজলিউশনে কিন্তু আমেরিকার সাথে সাথে প্রতিটা দেশই মতামত দিয়েছিল, সেটা ইউকে হোক, ফ্রান্স হোক, যারা যারা মেনলি কলোনি করতো, সেখানে রাশিয়া হোক, আরও যে বড় বড় দেশরা রয়েছে, চায়না হোক, তারা সবাই একই মতামত দিয়েছিল যে তারা এই কলোনিয়ালিজম অর্থাৎ কলোনির এগেনস্টে থাকবে। তো এর ফলে আস্তে আস্তে আমাদের দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন কলোনিরা স্বাধীনতা পেতে শুরু করে, একসাথে প্রচুর দেশ স্বাধীনতা পায়। তার মধ্যে আমাদের প্রিয় দেশ, আমাদের মাতৃভূমি ইন্ডিয়া, সেখানে স্বাধীনতা পায়। তো তারপর থেকেই এই কলোনি ব্যাপারটাতে কিন্তু মানুষের কনসেপ্ট চলে যায়। কেন চলে যায় কলোনি? অর্থাৎ কলোনি প্রতিষ্ঠা করাতে অনেক সমস্যা। কাইন্ড অফ একটা দেশে যাও, তাদেরকে ট্রেন্ড করো, তাদেরকে নিজেদের মতন করে তৈরি করো, তাই সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার লঞ্চ করো। সেক্ষেত্রে কি আমি যাচ্ছি তাদের কাছ থেকে হয়তো কিছু জিনিসপত্র তাদের কাছ থেকে পয়সা করি নেবো বলে, তাদেরকে শাসন করবো বলে। তো কী হচ্ছে, শাসন করার ক্ষেত্রে কি টাকার পয়সা আমার খরচা হয়ে যাচ্ছে বেশি। অর্থাৎ যদি একটা দেশে গেলাম, ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা এসেছিলো, তো তারা কি শুধুমাত্র সবসময় কি লুটে গেছে? কিন্তু যদি তারা লুটে থাকে, 100 টাকা লুটলে তাদেরকে 20 টাকা আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য খরচা করতে হচ্ছে। রেলওয়ে বানিয়েছে তারা, টেলিগ্রাফ লাইন বানিয়েছে, তারপরে তোমার বিভিন্ন গভর্নমেন্টের উন্নতি করেছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট তৈরি করেছে, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে এসেছে। এগুলো করতেও তো তাদের খরচা হয়েছে। তারা আর্মিদের ট্রেন্ড করেছে, তারপরে বড় বড় পোস্টে ইউপিএসসি যে আমরা যেটা বলি না বিউরোক্রেসি, এটাও তৈরি করে। যে কনসেপ্টটা কিন্তু আমরা পেয়েইছি হচ্ছে তোমাদের ইংল্যান্ডের কাছ থেকে, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে। তো এই বিবিসিগুলো তৈরি করতে তো খরচা হয়েছে। সবাই বুঝতে পারছিল যে শুধু একটা কলোনি রাখলে খরচা বাড়বে।
তো এবার আমি তোমাদের বলে রেখে আমি কেন এই টার্মটা তখন ইউজ করেছিলাম তোমাদেরকে এই কথাটা বলার জন্য। নিও ইম্পেরিয়ালিজমের মানেটা কি? ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে কলোনি, আর নিও মানে হচ্ছে নতুনভাবে। এই আস্তে আস্তে নতুন যখন একটা কনসেপ্ট তৈরি হলো, একটা নিও ইম্পেরিয়ালিজম, অর্থাৎ আমি তোমার দেশে ডাইরেক্ট তোমাকে শাসন করব না, কিন্তু তোমার দেশের বিভিন্ন ঘটনা আমার কারণ দ্বারা চলবে, অর্থাৎ আমার আঙ্গুল থেকে, অর্থাৎ আমার আঙ্গুল দিয়ে তোমার দেশের বিভিন্ন ঘটনাকে আমি কন্ট্রোল করব ইনডাইরেক্টলি। অর্থাৎ এমন কিছু সিচুয়েশন তৈরি করব যার ফলে আমি তোমার দেশে প্রেজেন্ট না থেকেও আমি তোমার দেশে প্রেজেন্ট আছি। ইনডাইরেক্টলি তোমার দেশের সরকার গঠনের ক্ষেত্রে, কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কখনো কখনো ফরেন পলিসির ক্ষেত্রে আমি তোমাকে ইনডাইরেক্টলি কন্ট্রোল করব। এই কনসেপ্টটা উঠে এসেছিল আফটার 1946-এর পর, অর্থাৎ 1946-এর পর এই কনসেপ্টটা কিন্তু উঠে আসে, যখন টোটালি ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে গেছে, মানুষজন কলোনির এগেনস্টে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমরা বলছি কিন্তু এখন হয়তো নিও ইম্পেরিয়ালিজম ওয়ার্ডটাকে আমরা শুনছি এবং সবাই চায়নার দিকে আমরা এগিয়ে যাই, কিন্তু মনে রাখতে হবে এর শুরুয়াত কিন্তু করেছে ইউএস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস। আমেরিকায় শুরুয়াত করে গেছে, যা আজকে চায়না করছে। আজকে আমেরিকা কিছুটা হলেও কমে গেছে, কিন্তু চায়না আজকে প্রচণ্ডভাবে বেড়ে গেছে যার পাওয়ার, যার ফলে নিও ইম্পেরিয়ালিজম ওয়ার্ডটা আজকাল খুব ক্রিটিসিজম হিসেবে ইউজ করা হয়, বিভিন্ন এক্সপার্টরা ইউজ করে। তার কারণটা হচ্ছে চাইনিজরা তারা ইকোনমিক ডেপ্টের মাধ্যমে দেশে তারা নিও ইম্পেরিয়ালিজমকে প্রতিষ্ঠা করে থাকে বিভিন্ন গরিব দেশগুলোকে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা একটু বড় হবে হয়তো, কেননা তোমাদের কনসেপ্টটা বোঝাতে হবে, নাহলে অনেকটা সময় আমরা কনফিউজ হয়ে যাই যে কী কেন বলা হলো এই কথাটাকে, কেন। আমি তোমাদেরকে লিঙ্কগুলো বোঝাবো। আর আইআর খুব ইন্টারেস্টিং টপিক, এটাকে বোঝাতে গেলে এদিক ওদিক থেকে বিভিন্ন পয়েন্ট আছে যেগুলোকে আমাদেরকে দেখতে হয়, বিভিন্ন প্যারামিটার নজর রাখতে হয়। তো আমি তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো হেল্প করার। তো আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ওবরের প্ল্যান, যেটা অলরেডি চায়না তার চেষ্টা করছে বিভিন্নভাবে এক্সপ্যান্ড করার, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষর করেছে অলরেডি। এবার আমি তোমাদেরকে বলছি, দেখবে যদি খেয়াল করে দেখা যায় যে বললাম তোমাদের নিও ইম্পেরিয়ালিজম, অর্থাৎ চায়না কিন্তু সবার ওপর চাপিয়ে দিচ্ছে না, কিন্তু চায়না এমন সিচুয়েশান রেডি করছে। অর্থাৎ চায়না দেখো যে এটা হচ্ছে, দেখো এই যে একটা দেশগুলো যেগুলো রয়েছে এখানে কিছু দেশ রয়েছে যেগুলো তোমার নাইজেরিয়া রয়েছে, তারপরে তোমার এখানে রয়েছে কেনিয়া রয়েছে, এখানে তোমার ডিজিবাউটি রয়েছে, তারপরে রয়েছে তোমার জিম্বাবুয়ে রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে। দেখো আমি এবং এই দেশগুলোর নামও তোমাদেরকে আমি এখানে বলে দিয়েছি। দেখো আইভরি কোস্ট, নাইজেরিয়া, ক্যামেরন, ইথিওপিয়া, তানজানিয়া, এগুলো হচ্ছে সব আফ্রিকান কান্ট্রি। এদের কিন্তু এরা খুব গরিব কান্ট্রি, এরা একটা আফ্রিকান কন্টিনেন্টে থাকে, এরা কিন্তু গরিব কান্ট্রি। কিন্তু এদের কাছে কী আছে জানো, এরা জানে, চায়না কিন্তু জানে এদেরকে যদি আমি লোন দিয়ে এটা শোধ করতে পারবে না, কিন্তু এদের কাছে কী আছে জানো, এদের কাছে রয়েছে দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশন আর একটা হচ্ছে রিসোর্স। এখান থেকে অর্থাৎ তারা আফ্রিকান কান্ট্রিগুলোকে দেয় কেন, অনেকেই আমরা কোশ্চেন করতে পারি, ঠিক আছে মানলাম না এদেরকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, তারা ট্রেড ফেড হবে, হয়তো এখান দিয়ে ভালো ট্রেড করতে পারবে। এই লাইনটা না বুঝলাম যে আমরা ট্রেড কি একটা গরিব বড়লোক দেশের একটা ইকোনমিক সাথে করতেই হবে, মানে অর্থাৎ আমরা অলরেডি জানি এখানে ইউরোপিয়ান ইউনিয়ন অবস্থিত, আর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড করলে চায়নার লাভ হবে। চায়না কেন তাহলে এগুলো ছেড়েও এই শ্রীলঙ্কার মতন দেশ বা কখনো কখনো এই গরিব মায়ানমার দেশ, যেখানে অলরেডি বিভিন্ন মিলিটারি খুব চলছে, যাদের অলরেডি জিডিপি ডাউন অলরেডি, তাদের সাথে ট্রেড করার সুবিধাটা কী আছে? তো তাদের সাথে ট্রেড করার সুবিধা হচ্ছে, একটা হচ্ছে লোকেশন আর এক হচ্ছে রিসোর্সেস। তা এই কী হয়, এই আফ্রিকান কান্ট্রিগুলোর কাছে প্রচুর এনার্জি রিসোর্সেস আছে, প্রচুর ক্রুড অয়েলের ভান্ডার রয়েছে, যেগুলো আস্তে আস্তে করে এক্সপ্লোর করছে চাইনিজ গভর্নমেন্ট গিয়ে। তারা নিজেরাই জানে না তারা কত পরিমাণে ক্রুড অয়েল রেখে দিয়েছে নিজেদের কাছে, কিন্তু তারা কি জানলেও কি করবে, অর্থাৎ তাদেরকে এক্সট্রাক্ট করার জন্য যে টেকনোলজি সেটা এই দেশগুলোর কাছে নেই। তাদের কাছে জিনিস সম্পত্তি রয়েছে কিন্তু তারা সেটাকে ইউজ করতে পারছে না। তার ফলে কী হচ্ছে, তারা এই চায়নায় সেখানে যাচ্ছে এবং তারা রিসোর্সেসগুলোকে ইউজ করছে। এবং সবচেয়ে বড় লোকেশান, দেখো প্রত্যেকটা এরিয়া হচ্ছে বন্দর এলাকা। তুমি যদি দেখে থাকো, আমি সবাইকে বলছি, দেখো ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে পোর্ট টাইপের। চায়না কী করে, এইগুলোকে খুঁজে খুঁজে বার করো। চায়নার যদি সত্যি উন্নতি করার দরকার হয় থাকে, সত্যি তার ফিলান্থ্রপিস্ট মানসিকতা থাকে, তাহলে এইসব জায়গায় যাচ্ছে না। কারণ দেখো তুমি এমন এমন জায়গা চুজ করেছো যেগুলো হচ্ছে সব লোকেশন এরিয়া, অর্থাৎ এখান থেকে থাকলে আমি সম্পূর্ণ আটলান্টিক মহাসাগরের উপর নিজের দখল রাখতে পারবো, আর এদিকে থাকলে আমি সম্পূর্ণ ইন্ডিয়ান ওশানের উপর দখল রাখতে পারবো। আবার এদিকটা দেখো, যদি এইদিকে থাকি তো আমি আস্তে আস্তে করে কি আমি আমার নিজের এই এলাকাটাকে, এই স্ট্রেট অফ মালাক্কাটাকে আমি অ্যাভয়েড করতে পারবো। কেন অ্যাভয়েড করতে হবে এবং ইন্ডিয়ার সাথে কী রিলেশন আছে, কেন লোকেশন দরকার, কেন
শ্রীলঙ্কাকে এত গুরুত্বপূর্ণ দেয় চায়না, কেন পাকিস্তানকে এত গুরুত্ব দেয় চায়না, আমি সেটাও তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, গ্লোবাল পাওয়ার হওয়ার ক্ষেত্রে চায়না যদি মনে করে চায়না সবচেয়ে বড় রাইভাল হচ্ছে ইউএস, তারপর যদি কোনো কেউ উঠে আসে এই মুহূর্তে চায়না মনে করে সেটা হচ্ছে ইন্ডিয়া। কেন জানে যে ইন্ডিয়ার রাইজিং ইকোনমি, অর্থাৎ ইন্ডিয়া যে 62-65 বছর স্বাধীনতা থেকে আমরা যে হারে উঠে এসেছি, তো সেই জায়গা থেকে চায়না মনে করে যে খুব এমন কোনো দিন আসবে, অর্থাৎ আগামী 100 বছরের মধ্যে চায়না মনে করছে যে যদি এইভাবে চলতে চায়, ইন্ডিয়া যদি এইভাবে গ্রোথ রেটটাকে বজায় রাখে, আগামী 100 বছর কেন, আগামী 50 বছরের মধ্যে চায়নার সমান হয়ে যাবে এবং 100 বছরের মধ্যে গ্লোবাল পাওয়ারে পৌঁছে যাবে ইন্ডিয়া। এই ভয়টা চায়নার কাছে আছে। তো চায়না যদি মনে করে যে তার গ্লোবাল পাওয়ার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি রাইভাল যদি কেউ থাকে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইউএস, তারপরে রয়েছে ইন্ডিয়া। এছাড়াও ইন্ডিয়ার সাথে বর্ডার ডিসপুট থেকে শুরু করে অনেক কিছু তো রয়েইছে, স্ট্র্যাটেজিক লোকেশান থেকে শুরু করে অনেক কিছু প্রবলেম রয়েছে। সেই ক্ষেত্রে এই কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোকে, অর্থাৎ অনেক সময় আমরা বলে থাকি যে শ্রীলঙ্কার ক্ষেত্রে কী, শ্রীলঙ্কার হচ্ছে পোর্ট, অর্থাৎ শ্রীলঙ্কার ক্ষেত্রে হচ্ছে লোকেশান। পাকিস্তানের ক্ষেত্রে কি, পাকিস্তানের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়াকে জবাব দেওয়ার জন্য পাকিস্তানকে ইউজ করে চায়না, আর শ্রীলঙ্কার পোর্ট এবং জবাব দেওয়া দুটো একসাথে জায়গা করে ইউজ করে হচ্ছে তোমার চায়না। তো এইবারে আমি তোমাদেরকে আবার বলে দিই যে এরপরে ঘটনাটা যেটা বলছি সেটা হচ্ছে CPEC, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। আমি পুরোটা লিখছি না বন্ধু, তোমরা বুঝতেই পারছো সবাই আশা করছি। এখানে লেখাই রয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। দেখো 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 পুরো ম্যাপটা দেখো, চায়না কিভাবে পাকিস্তানের মধ্যে দিয়ে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এবার একটা কথা বলো, চায়না পাকিস্তানের ওপরে এত কিছু কেন ইনভেস্ট করবে? পাকিস্তানের তো এত রিসোর্সও নেই পাকিস্তানের কাছে, কেন ইনভেস্ট করছে? কিছু কিছু রিসোর্স হয়তো এখানে রয়েছে, কিন্তু দেখো প্রতিটা পয়েন্ট চায়না যদি ইনভেস্ট করারই হতো অনেক এখানে করতে পারতো। চায়না কেন যায়? চায়না দেখো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বেসড রিসোর্সেস, যা ইনভেস্ট করেছে সব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। এমন কি সব কিছু কি রাষ্ট্রে বন্দরে গেছে, দেখো সব করাচি পোর্ট, গদার পোর্ট সব জায়গায় গেছে। ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য মেরিটাইম কাউন্টার, অর্থাৎ ইন্ডিয়া যদি কোনো রকমভাবে গুজরাট থেকে এখান থেকে কোনো একটা তারা যদি একটা লঞ্চ প্যাড রাখে, সেক্ষেত্রে যাতে কাউন্টার করতে পারে কি, চায়নাকে হয়তো ইন্ডিয়াকে ঘিরে ফেলা, তার জন্য পাকিস্তানের এই জায়গাগুলোকে এসেছে। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, সেন্ট্রাল এশিয়া, অর্থাৎ সেন্ট্রাল এশিয়া মানে হচ্ছে তোমার পাকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়া ঢোকার জন্য একটা অন্যতম চাবিকাঠি, তো পাকিস্তানকে সেই হিসাবে ইউজ করা। আরও একটা কথা কি, যদি আমি পাকিস্তানকে সাথে রাখতে পারি, এই দেখো এখানে পাকিস্তান রয়েছে, এই দুটো বন্দর যদি আমি আমার সাথে রাখতে পারি, তো তাহলে কি হবে, আফ্রিকা থেকে যেই ধরনের রিসোর্সেসগুলো আসবে সেগুলো আমি অনেক ডাইরেক্ট পেয়ে যাবো। আফ্রিকা থেকে চায়না কতটা দূর, দেখো এখান থেকে আসতে হবে, এখান থেকে স্ট্রেট অফ মালাক্কা হয়ে চায়নায় পৌঁছবে, বেজিংয়ে পৌঁছবে। এই স্টেট অফ মালাক্কা হচ্ছে চায়নার অন্যতম একটা চিন্তার বিষয়। তো এখানে আন্দামান নিকোবর রয়েছে এবং যেখানে অলরেডি ইন্ডিয়ান মিলিটারি বেস রয়েছে, এবং এই স্টেট অফ মালাক্কার সামনে ইউএসের যথেষ্ট মানে দাবদাবাও রয়েছে, ইউএসের যথেষ্ট পাওয়ার রয়েছে, এবং এখানে সবসময় এই এরিয়াটা জুড়ে ইউএসের 7th ফ্লিট, অর্থাৎ 7th ফ্লিট সি অফ জাপান, এবং এই এরিয়াটা জুড়ে সবসময় চলে। এবং এছাড়াও ফ্রান্সেরদের বিভিন্ন যে ছোটো ছোটো দ্বীপপুঞ্জগুলো রয়েছে, আইল্যান্ডগুলো রয়েছে, সেখানে ফ্রান্স এবং ইউএসদের বিভিন্ন জায়গায় মিলিটারি বেস রয়েছে। তো চায়না সবসময় যায় এই স্টেট অফ মালাক্কাটাকে অ্যাভয়েড করতে এই কারণগুলোর জন্য, এবং তার জন্য তারা এই একটা পথ তৈরি করছে, একটা স্ট্র্যাটেজিক লোকেশন তৈরি করছে কলম্বো এবং এই করাচি। তারপরে কি আফ্রিকা থেকে যেই ধরনের রিসোর্সেসগুলো তারা বের করবে এবং সেগুলো ডাইরেক্ট আসবে এই বন্দর, এবং সেখান থেকে এর মাধ্যমে তারা চায়নায় পৌঁছে যাবে। এটা বুঝতে পারলে, এখানে ডাইরেক্ট এসে পৌঁছবে এবং এর মাধ্যমে তারা চায়নায় পৌঁছে যাবে। তারপরে কি তারা এই যে পুরো হোল এরিয়াটাকে অ্যাভয়েড করতে পারলো। এটা একটা স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট, কোনো রকমভাবে যদি এই পয়েন্টটা আটকেও যায়, সেক্ষেত্রে রিসোর্স আসতে কোনো যাতে অসুবিধা না হয়। আর একটা কথা বলে রাখি, চায়না হচ্ছে একটা রিসোর্স দরকারি কান্ট্রি, অর্থাৎ তাদের রিসোর্স তাদের নিডি দ্বারা, তাদেরকে তাদের ক্রুড অয়েল লাগে, এনার্জি লাগে, তাদের বিভিন্ন জিনিসপত্র আনতে, তাদের পেট্রোলিয়াম জিনিসপত্র আনতে তাদের সব সময় ট্রেড করতে হয়, এবং সবসময় যে তারা এই একটা চোক পয়েন্টের উপর রিলায়েবল তারা হতে পারছে না। চায়না জানে যে কোনো সময় যদি কোনো রকমভাবে যুদ্ধ লাগে ইউএসের এগেনস্টে বা যাই হোক কেন ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়া কিন্তু প্রথমে চায়নার রিসোর্সটাকে আসার জায়গাটাকে আটকাবে, অর্থাৎ এই চোক পয়েন্টটাকে বন্ধ করে দেবে। তাই জন্য একটা বাইপাস বা একটা অল্টারনেটিভ খোঁজার জন্য বলতে পারি যে আমরা গদার এবং করাচি পোর্টটাকে বানানো হচ্ছে। এছাড়াও ইন্ডিয়াকে ঘিরে ফেলার জন্য, এবং তোমাদের বলবো আমি স্ট্রিং অফ পার্লস কেন ইউজ করা হচ্ছে, অনেকগুলো আমি বলেছি না, ইন্টারন্যাশনাল রিলেশনে অনেকগুলো একসাথে প্যারামিটার কাজ করে, শুধুমাত্র একটা প্যারামিটার
সাইডটা থেকে জাজ করলেই হবে না যে চায়না আমাদের বিরুদ্ধে চলে গেছে, এরকম ভাবলে হবে না, অনেক কিছু ঘটনাকে একসাথে নিতে হবে, তবেই কি সেটা রিপারকেশন হবে এবং রিটালিয়েশন হবে, ঠিক আছে। তো আবারও বললাম যে তোমার সবাই বলে দিচ্ছি চেকবুক ডিপ্লোমেসি কী, তোমাদের বলে দিয়েছি, গরিব দেশগুলোকে লোন দেওয়া হচ্ছে, এবং তুমি সবাই বলছি আফ্রিকান কান্ট্রিগুলোকে লোন দেওয়া। দেখো এই দেশগুলো জিডিপি খুবই কম, এরা কীভাবে এদের এত বড় চাইনিজ লোন এদের ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের লোনগুলোকে খরচা করবে। আর চায়না কিন্তু লোনগুলোকে এমনভাবে দেয় এবং বলে দেয় যে আমি যে আপনাকে টাকাটা দেবো সেটা কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডই বানাবেন, অর্থাৎ এই ধরো এই দেশগুলো হয়তো ওদের জানে এদের রিসোর্সেস আছে, অর্থাৎ ক্রুড অয়েল টাইপের কিছু একটা পাওয়া যায় বা এমন কিছু রিসোর্সেস যেটা চায়না পেয়েছে, তখন কী করলো, বা ধর পোর্ট কী করেছে, এই দেখো এখানে কেনিয়াতে একটা গুরুত্বপূর্ণ পোর্ট হচ্ছে মোম্বাসা, এটা প্রচণ্ডই বিজিয়েস্ট পোর্ট। চায়না কী করছে, এমন অবস্থা হয়ে গেছে রিসেন্টলি শোনা যাচ্ছে যে কেনিয়ার হয়তো এই ডেপ অর্থাৎ এই ধারটা শোধ করার ক্ষমতা হবে না, সেক্ষেত্রে হয়তো এই মোম্বাসা পোর্টটাকে লিজ নিয়ে নিতে পারে চায়না। চায়না যদি এই পোর্টটা নিয়ে নেয় ভাবো, তাহলে সমস্ত রিসোর্সেস এখানে জমা হবে, ডাইরেক্ট চলে যাবে করাচি, সেখান থেকে এই যে রেলপথটা যেটা বানিয়েছে চায়না সেখান থেকে ডাইরেক্ট চায়নায় পৌঁছে যাবে। চায়না কিন্তু নিজের ভালো ছাড়া 1%ও ইনভেস্ট করে না। যদি গরিব দেশরা যারা ভাবছিল তারা আস্তে আস্তে বুঝতে পারছে, যে যারা ভাবছিল যে না আমাকে চায়না আমাদের সবচেয়ে ভালো বন্ধু, আমাদের এত টাকা দান করছে, এটা কখনোই নয়, এটা একদমই না। নিজের সুরক্ষা বা নিজের স্বার্থ ছাড়াও চায়না একটা পয়সা তোমাকে দান করবে না। চায়না কী করেছে, এই দেশগুলোকে এমন এমন জায়গা, দেখো সব কটা জায়গা স্ট্র্যাটেজিক্যাল জায়গা, এখান থেকে একটা সব জায়গায় বন্দর, না হলে হচ্ছে দেখো কোথাও কোথাও রেল লাইন, কোথাও কোথাও দেখো বলে দিচ্ছি, দেখো এক্সিস্টিং, কোথাও কোথাও প্ল্যানিং চলছে, অয়েল পাইপলাইন, গ্যাস পাইপলাইন, পোর্ট, রেল রোডস, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার জায়গাতে ওরা ইনভেস্ট করবে, কেন জানে এই জায়গাগুলোতে ইনভেস্ট করলে এই জায়গাগুলোতে আমরা আমাদের নিজেদের, ধরো কোনো না কোনো টাইমে ধরো চায়নার এখানে কোনো একটা কারণে যুদ্ধ লেগে গেলো, এখানে তাদের একটা বেস দরকার, তখন তাদের এখানে রেল লাইন, পোর্ট থাকলে বা এই যাতায়াত ব্যবস্থা ঠিক থাকলে তারা তাদের মিলিটারি ইনস্টলেশন করতে পারবে, এখান থেকে অয়েল নিয়ে যেতে পারবে, এখান থেকে গ্যাস নিয়ে যেতে পারবে, এই পোর্টটাকে ইউজ করে তারা বিজনেস ট্রেড করতে পারবে তারা। সেক্ষেত্রে তারা ভাবো তারা কীভাবে তারা জায়গাগুলোকে ইউজ করছে, তাদের কিন্তু যদি সত্যি উন্নতি করার থাকতো তারা এই দেশগুলো, এখানে অনেক দেশে যারা গরিব, যারা যথেষ্ট গরিব তাদেরকে করছে না, কিন্তু এই জায়গাগুলোই কেন করছে, কারণ তারা জানে তারা একটা স্ট্র্যাটেজি, তারা একটা মিশনে রয়েছে, তারা গ্লোবাল পাওয়ার হওয়ার জন্য তারা এই বিভিন্ন চোখ পয়েন্টগুলো অর্থাৎ বিভিন্ন উইক পয়েন্টগুলোকে ইউজ করছে, তারা নতুন নতুন জায়গা তৈরি করছে এবং সেগুলোকে চোখ পয়েন্ট হিসেবে বানাচ্ছে এবং তাদেরকে ইউজ করছে। এবার বলি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সম্বন্ধে, পাকিস্তানকে কেন ইউজ করছে, এক তো ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য, চায়না এই লাইনটাকে খুব ইউজ করে, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। আমরা সবাই জানি পাকিস্তান আর ইন্ডিয়ার পুরনো এনিমিটি নিয়ে অর্থাৎ দুশ্মনী নিয়ে অর্থাৎ শত্রুতা নিয়ে, তো আমরা এটা জানি, এই লাইনটা কিন্তু নতুন নয়, এই লাইনটা আমাদের ভারতবর্ষের যে নাম করা রাজনীতিবিদ কৌটিল্য তিনি বলে গেছিলেন যে তো শত্রু তোমার বন্ধু হবে। তো চায়না এটাকে ইউজ করছে, জানে পাকিস্তান ইন্ডিয়ার শত্রু, তাই ইন্ডিয়া প্রায় পাকিস্তানের সাথে চায়নার এত বন্ধুত্ব, পাকিস্তানও সেই সেম ফর্মুলা ইউজ করছে, এই চায়নার সাথে ইন্ডিয়ার শত্রুতা, তাই চায়না আমার বন্ধু। কী করেছে দেখো, তার ফলে কী করেছে এইটা দেখো, মেন হচ্ছে দুটো কারণ, একটা হচ্ছে এই চায়না ইন্ডিয়াকে টাইট করার জন্য, ইন্ডিয়াকে একটা কন্ট্রোলে রাখার জন্য, জানে ইন্ডিয়া কোনো রকমভাবে এখানে অ্যাটাক করে, যাতে ইন্ডিয়ার কি মাল্টিপল ফ্রন্ট, যাতে ইন্ডিয়াকে অ্যাটাক করা যায়, অর্থাৎ মাল্টিপল জায়গা থেকে, এদিক থেকে অ্যাটাক করা যায়, ওদিক থেকে ইন্ডিয়ার চায়না বর্ডার দিয়ে অ্যাটাক করা, সব কিছু দিক রেডি করে রেখেছে। তারপরে দেখো কি বলেছে, যা পার্ট অফ স্ট্রিং পালস আইডিয়া, আমি তোমাদের স্ট্রিং অফ পালস নিয়ে একটু পরেই বলছি, স্ট্র্যাটেজিক প্রজেক্ট একটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট, এর মাধ্যমে বললাম তোমাদের কীভাবে আফ্রিকান কান্ট্রিগুলো থেকে এবং অন্যান্য জায়গা সাউথ আমেরিকার জায়গাগুলোতে দেশগুলোর থেকে ডাইরেক্ট রিসোর্সেসে একদম চলে আসতে পারবে এখানে, এবং স্টেট অফ মালাক্কাটাকে অ্যাভয়েড করার জন্য। আর সেকেন্ড করা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে আফগানিস্তানকে ঢোকার জন্য, সেন্ট্রাল এশিয়াতে ঢোকার জন্য এই প্রজেক্টগুলো ইউজ করা হচ্ছে। এরপরে হচ্ছে তারপরে বললাম এক্সপ্যান্ডেড অ্যান্ড ইম্পেরিয়াল মাইন্ডসেট, এই সমগ্র যে প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচারগুলোতে যে চায়না ইনভেস্ট করেছে না, চায়না নিজেও জানে যে কোনো দিন মনে হবে পাকিস্তান যখন তার ধার শোধ করতে পারবে না, এই এলাকাগুলো দখল আস্তে আস্তে করে নিজের লিজ নেবে, ও কিন্তু থাকবে না, লিজ নিয়ে নেবে, যেখানে চায়না মিলিটারি, চায়না সিভিলিয়ান ইনস্টল করবে এবং তারপরে সাধারণ মানুষকে চায়না তো পাকিস্তানের সার্বভৌমত্বের উপরে আঘাত হানবে। তো এরপরে হচ্ছে কি বললাম, ডাইরেক্ট অ্যাটাক অফ পাকিস্তান সোভারেনিটি। আর অলরেডি বলে দিয়েছি তোমাদের, বলছি 46 বিলিয়ন মতো ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেছে, 6 বিলিয়ন মতো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে খরচা করেছে। হতেই পারে এটা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের নাম করে একটা নিউক্লিয়ার মিলিটারি একটা ইনস্টলমেন্ট করছে, যেখানে একটা আলাদা লঞ্চ প্যাড খুলছে যেখান থেকে ইন্ডিয়ার উপর নজর রাখতে পারবে।
এছাড়া ইউএসকে কাউন্টার করতে অনেক কাজে লাগে। এবং অলরেডি তোমাকে বলছিলাম না যে তোমাদেরকে ইউএসের নিকটবর্তী কিউবাতেও অলরেডি চায়না চলে এসছে, এবং সেখানে তারা তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট স্টার্ট করে দিয়েছে, যেটা ইউএসের কাছে একটা চিন্তার কারণ। কারণ কিউবা হচ্ছে ইউএসের ডাইরেক্ট, অর্থাৎ ইউএসের ডাইরেক্ট একদম যে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে যে এলাকাগুলো সেখানে চলে আসে। যদি কোনো রকমভাবে আমরা কোল্ড ওয়ারে পড়েছি হয়তো কিউবিয়ান মিসাইল ক্রাইসিস, যেটা তো সেই সময় রাশিয়া ছিল, এখন সেটা রিপ্লেস হয়ে চায়না চলে এসছে। এটা একটা ইউএসের কাছে চিন্তার বিষয়। যদি কোনো রকমভাবে চায়না বাড়াবাড়ি করে তো সেক্ষেত্রে কিউবা বাড়াবাড়ি করে তো সেক্ষেত্রে ইউএসের চাপ হয়ে যাবে, কারণ ইউএসকে টার্গেট করার জন্য চায়না তখন ওখানে মিলিটারি ইনস্টলমেন্ট করতেই পারে, 2-4টে মিসাইল রাখার জায়গা রাখতেই পারে। চলে আসলাম পরের পয়েন্টটা নিয়ে, স্ট্রিং অফ পালস। এটাও প্রথম আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ইউজ করেছিল এই ওয়ার্ডটাকে। দেখো স্ট্রিং অফ পালস মানে কীভাবে, দেখো ব্যাপারটা হচ্ছে চাইনিজ হেজিমনি অন ইন্ডিয়ান ওশানস টু কন্ট্রোল ইন্ডিয়া ফ্রম দ্য আউটসাইড স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, অ্যাভয়েড স্টেট অফ মালাক্কা, আন্দামান নিকোবর মিলিটারি ফ্যাক্টর টু প্রিভেন্ট ইন্দো প্যাসিফিক হেজমনি। ইন্দো প্যাসিফিক হেজমনিটা নিয়ে একটা ডিটেল ডিসকাশন আছে, সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। তো আপাতত তোমাদের বলে রাখি যে দেখো, তোমরা যদি খেয়াল করো পাকিস্তানের গদর পোর্ট, শ্রীলঙ্কার হাম্বানতোতা পোর্ট, বাংলাদেশের এই চিটাগং পোর্ট, মায়ানমারের এই সিটুয়ে পোর্ট, এই সব কটা পোর্টগুলো দেখো এবং ওপর দিয়ে দেখো এইভাবে গেছে, অর্থাৎ কি একটা গলার হাড় যেমন হয় ওরকম। এবার যদি এটাকে আমি টেনে দিই তাহলে কি গলায় আটকে যাবে। তো এইটাকেই বলা হয় স্ট্রিং অফ পালস। এটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক প্রথমবার ইউজ করেছিল চাইনিজ পলিসিকে ক্রিটিসাইজ করার জন্য। চায়নার এর মাধ্যমে অনেকগুলো লাভ হয়। একটা লাভ হচ্ছে চায়নার নিজস্ব আধিপত্য বজায় থাকে ইন্ডিয়ান ওশানে, অর্থাৎ শুধুমাত্র সাউথ চায়না সি কেন, আমরা জানি সাউথ চায়না ইস্যু একটা আছে, চায়না সি কেন আমি সম্পূর্ণ ইন্ডিয়ান ওশানে আমার আধিপত্য বজায় রাখবো। এই হাম্বানতোতা পোর্টটা অলরেডি শ্রীলঙ্কার কাছ থেকে নিয়েছে 99 বছরের জন্য লিজ। শ্রীলঙ্কা ধার শোধ করতে পারছে না, তার কারণে স্টেট অফ মালাক্কাকে অ্যাভয়েড করা যাবে, এই চোক পয়েন্টটাকে অ্যাভয়েড করতে পারবো। এখান থেকে ডাইরেক্ট রিসোর্সেস হলে এখান থেকে আমি পাকিস্তানে চলে যেতে পারবো, এখান থেকে পাকিস্তান হয়ে চায়নায় পৌঁছে যাবে। আমরা আন্দামান নিকোবরে এখানে যেটা মিলিটারি ইনস্টলমেন্ট রয়েছে সেটাকে অ্যাভয়েড করতে পারবো, বা সেখানে নজরও দিতে পারবো। আমি যদি এই বন্দরগুলো থাকি, এখানে যদি আমার লোক থাকে, প্রেজেন্স থাকে, তাহলে আমি এরপর নজরও রাখতে পারবো। প্লাস আবার যদি কোনো রকমভাবে এখানে একটা যুদ্ধ করার দরকার হয় বা এই জায়গাটাকে ধ্বংস করার দরকার হয় ইন্ডিয়ার এই জায়গাটাকে, এখান থেকে করতেও পারবো। ঠিক আছে, আবার কি স্ট্র্যাটেজিক্যালি ইকোনমিক্যালি, এটা বলে দেন ইকোনমিক্যালি কতটা গুরুত্বপূর্ণ, এবং স্ট্র্যাটেজিক্যালি বলছে এই যে ইন্ডিয়াকে ঘিরে নেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। এটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে, এবং পরবর্তীকালে ইন্ডিয়াও এটাকে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ হয়তো চায়না এই কারণের জন্য এই স্ট্রিংস অফ পালস এই প্রজেক্টটাকে ইউজ করছে। নামটা কিন্তু দিয়েছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমার গল্প। এরপরে আমি সলিউশন নিয়ে কথা বলবো, যে সলিউশন কী হতে পারে। অলরেডি দেখেছি হাম্বানতোতা পোর্টকে নিয়েছে, অলরেডি মোম্বাসা পোর্টটাকে লিজ নিতে পারে। আরও যে ঘটনাগুলো আমি আপলোড করেছি, যে গদার ডিজিবাউটি মিলিটারি বেসটাকে নিয়েছে, ডিজিবাউটিতে মিলিটারি বেস তো অলরেডি ইনস্টলই করে ফেলেছে। মানে এটা কি, আস্তে আস্তে আমি ডাইরেক্ট থাকবো না, কিন্তু আমি ইনডাইরেক্টলি কন্ট্রোল করবো। তোমার দেশের যে কোনো কালচারাল কোনো ইভেন্ট থেকে শুরু করে কোনো ফরেন পলিসি এবং কোনো নিজের দেশে কোনো পলিটিক্যাল ডিসিশান নিতে গেলেও আমার কথা শুনতে হবে। তো সলিউশন কি, দেখো প্রতিটা সমস্যার একটা সলিউশন থাকে, এখানে একটা সমস্যার সলিউশন আছে। অলরেডি শ্রীলঙ্কা বুঝতে পারছে যে তার তার ধার এত বেড়ে গেছে, তার কারণে শ্রীলঙ্কার রাজাপাকসে ইন্ডিয়ার কাছে এসে হচ্ছে এবং ইন্ডিয়াকে বলেছে যে প্লিজ হেল্প করো আমাদেরকে লোনটাকে শোধ, রিপে অফ হাই ডেপ্ট, অর্থাৎ আমার এই এত পরিমাণে লোনটাকে শোধ করার জন্য প্লিজ আমাকে হেল্প করো। রিসেন্টলি এসেছিলো ইন্ডিয়াতে, রাজাপাকসে ভিজিট করেছে এবং ইন্ডিয়ার হেল্প চেয়েছে। তো সলিউশন কি, ইন্ডিয়াকে এখানে এগিয়ে আসতে হবে, কেননা এই ক্ষেত্রে আমেরিকা অত দূর থেকে এখানে এসে কন্ট্রোল করার থেকে ইন্ডিয়ার এই প্রবলেমটাকে সলিউশনটাকে সলভ করা অনেক বেশি সোজা, অনেক বেশি। ইন্ডিয়াকে প্রথমে অনেক পরিমাণে কিছু হয়তো আমরা পারবো না অতটা, কারণ আমরা নিজেরাও জানি আমরা অতটা আমরা গ্রোয়িং কান্ট্রি একটা আমরা, কিন্তু আমরা এটুকু তো হেল্প করতেই পারি কিছু জায়গায় লাইন অফ ক্রেডিট বিভিন্নভাবে দিয়ে। আমরা কিন্তু দেখো আমরা সাহায্য করি, আমরা কিন্তু কখনো এই ধরনের মানসিকতা নিয়ে সাহায্য করি না যে কিছু দখল করব। চায়না কী করে,
সাহায্য করবো ভাই, কিন্তু যদি তুমি না দিতে পারো তোমার এই জায়গাটা আমার হয়ে যাবে, তোমার এই জায়গাটা আমি আস্তে আস্তে দখল করে নেবো, তোমার এই এলাকাতে আমি আমার নিজের ছুরি ঘোরাবো। এই ধরনের আমরা কী করি, লাইন অফ ক্রেডিট দিই। লাইন অফ ক্রেডিট কি আমি তোমাদের পরে একবার বলবো অলরেডি। লাইন অফ ক্রেডিট হচ্ছে, তাও বলে রাখি ছোট্ট করে, যে অনেক কম ইন্টারেস্টে অনেক অর্থাৎ অনেক হচ্ছে লো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, লো রিটার্ন অফ ইন্টারেস্ট ROI, আর হচ্ছে খুব ইজি রিপেস, অর্থাৎ খুব সহজে, অর্থাৎ অনেকটা দিন টাইম পাওয়া যায়, অনেক রিল্যাক্স পাওয়া যায় টাকাটা শোধ করার জন্য, এবং অনেক ইজি, অর্থাৎ তুমি যদি রিপে করতে চাও তোমাকে এমন কিছু প্রবলেম ফেস করতে হবে না, অনেক তাড়াতাড়ি সব দিতে পারবে, এবং ইন্টারেস্ট খুবই এটা এটা একদম একদম মিনিমাল থাকে, একদম খুবই একটা নমিনাল রেট চার্জ করা হয়। ইন্ডিয়াকে লাইন অফ ক্রেডিট বাড়াতে হবে এই ধরনের কান্ট্রিগুলোকে, বিশেষ করে তার নেইবার কান্ট্রি, অর্থাৎ শ্রীলঙ্কাকে দিতে হবে। অলরেডি বাংলাদেশও সেম সিচুয়েশানে পড়ছে, মায়ানমার, এদেরকে সাহায্য করতে হবে। অন্ততপক্ষে আমাদের আগে আমাদের নিজেদের প্রতিবেশীদেরকে সাহায্য করা বেশি দরকার, তারপরে আমরা বাইরের দেশগুলোকে যাব, এটা একটা করতে হবে। এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে বড় বড় যে মাল্টি ল্যাটারালাইজেশন অর্গানাইজেশনগুলো রয়েছে, অর্থাৎ মাল্টি ল্যাটারাল যে ব্যাঙ্কগুলো রয়েছে, যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে রয়েছে, এদেরকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন গরিব দেশগুলোকে সাহায্য করতে হবে লোন পরিশোধের ক্ষেত্রে, তাদেরকে বোঝাতে হবে যে এই লোনে এই হয় গুণ, এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে, তো তোমরা প্লিজ নেক্সট টাইম থেকে যাই করো না কেন একটু দেখে নাও। তাদেরকে আরও বিভিন্ন সতর্কতা দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে তাদের ইকোনমির সাথে ট্যালি করে তাদেরকে লোন নেওয়া উচিত, সব কিছু বোঝাতে হবে। এছাড়াও তোমার হচ্ছে যে পোস্ট প্যারিস অ্যাপ্রোচ ছিল, কালেকটিভ ক্রেডিটর অ্যাকশন, অর্থাৎ একটা কালেকটিভ অ্যাকশন দরকার, শুধুমাত্র 2-4টে দেশ এগিয়ে এলে হবে না, সমগ্র দেশ, অর্থাৎ চায়নার এই এক্সপানশনটাকে রুখতে গেলে সমগ্র দেশের এগিয়ে আসতে হবে, তাদের একটা কালেকটিভ অ্যাকশন নিতে হবে, একটা কালেকটিভ অ্যাকশন নিতে হবে, একটা অ্যাপ্রোচ করতে হবে, যার ফলে যারা যখনই আমরা তোমাদের সুদ অর্থাৎ লোন দেবো সেটা কীভাবে লোন করতে হবে, এবং ওই ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF বিভিন্ন অর্গানাইজেশনকে এগিয়ে এসে এই গরিব দেশগুলোকে সাহায্য করতে হবে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোকে হেল্প করতে হবে তাদের লোন শোধ করার জন্য, এবং তাদেরকে ইজি রিপের ব্যবস্থা করতে হবে, কম ইন্টারেস্টে লোন দিতে হবে, এবং এর ফলে আমরা আস্তে আস্তে করে চায়নার এই চেকবুক ডিপ্লোম্যাসি যে মডার্ন যে চালাকিটা সেটা কাটখাতে পারবো। তাকে একদিনে করা সম্ভব নয়, কিন্তু আস্তে আস্তে আমরা করতে পারবো যদি ইন্ডিয়া এবং US থেকে শুরু করে সমগ্র পৃথিবীটা একসাথে এগিয়ে আসে, এবং চায়নাকে যদি এই কাউন্টার করে তো নিঃসন্দেহে সম্ভব, এই প্রতিটা অর্গানাইজেশন যদি হেল্প করে তো নিঃসন্দেহে সম্ভব। ঠিক আছে, তো অ্যান্সার রাইটিং এটাই ছিল, প্রথমে ওটা সম্বন্ধে বলবে চেকবুক ডিপ্লোম্যাসি কী, তারপরে তার ফলে কী কী ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন কোন দেশ তারা অলরেডি আত্মসমর্পণ করেছে, এই হাম্বানতোতা, মোম্বাসা, রিবাউটি, এদের সম্বন্ধে একটু বলবে, তারপরে এর নেগেটিভ অ্যাডভান্টেজটা কথা বলবে, এর ফলে কী হতে পারে, এর ফলে ইন ফিউচার কী হতে পারে এটা সম্বন্ধে বলবে, দেন তারপরে সলিউশন দেবে। এইভাবে অ্যান্সার রাইটিং শেষ করবে। বন্ধুরা, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা সবাই ভালো থেকো, আরও এটাই বলার ছিল তোমাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সো ভালো থেকো, চলো বাই। আর প্লিজ শেয়ার করো আমার ভিডিওটাকে, ভালো লাগলে প্লিজ তোমাদের বন্ধুদের সাথে, আর ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমাদের বলার। তো চলো বাই।